লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুলের পেজ থেকে। আর আজকে আমরা 4th নাম্বার ক্লাসটা করছি আমাদের হিস্টোলজির যে ভাইভা সেশন, সেই ভাইভা সেশনের উপর। যারা যারা জয়েন করছো কষ্ট করে একটু কমেন্টস করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, আই মিন তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। আর সবাই একটু খাতা কলম সামনে রাখবে, বিকজ যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো এগুলো একটু কষ্ট করে নোট ডাউন করার চেষ্টা করবে। আর যারা যারা দেখতে পাচ্ছ না তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের আজকের যে টপিকসটা হচ্ছে, আমরা অলমোস্ট সিস্টেমিক হিস্টোলজির মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। তো ডাইজেস্টিভ সিস্টেমের ফার্স্টেই যেটা জানতে চাই সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস। হ্যাঁ, ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস, এটা ওরাল ক্যাভিটি থেকে, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি থেকে একদম অ্যানাল ক্যানেল পর্যন্ত এটা হচ্ছে এক্সটেন্ড করে। ওরাল ক্যাভিটি থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত এক্সটেন্ড করে। তারপরে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেনারেল স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। জেনারেল স্ট্রাকচার অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এই ক্ষেত্রে আমরা যেটা হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার সেটাই আমরা বলবো এখানে। এটা হচ্ছে যে তুমি যদি ইনসাইড টু আউটসাইড বলো, ইনসাইড টু আউটসাইড বলো, সরি ইনওয়ার্ড টু আউটওয়ার্ড বলো, তাহলে হচ্ছে ফার্স্টে আমরা শুরু করব হচ্ছে তোমার মিউকোজা দিয়ে। মিউকোজা, দেন হচ্ছে তোমার সাবমিউকোজা, দেন হচ্ছে তোমার মাস্কুলারিস এক্সটার্না, দেন হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। আর মিউকোজা যেটা, সেটা আরেকটা নাম তো জানোই যে এটার আরেকটা নাম হচ্ছে মিউকাস মেমব্রেন। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের জেনারেল যে স্ট্রাকচার, হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচার। আমরা যে ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে লেয়ারগুলো আমরা যে দেখতে পাই সেটা হচ্ছে ইনওয়ার্ড টু আউটওয়ার্ড কীরকমভাবে থাকে। তার পরবর্তীতে জানতে চাবে হচ্ছে যে মিউকোজা, যেটা হচ্ছে মিউকাস মেমব্রেন, সেই মিউকাস মেমব্রেনের আন্ডারে কি কি আছে, মানে মিউকাস মেমব্রেনে কি কি থাকে। সো মিউকাস মেমব্রেনে যেটা থাকে সেটা হচ্ছে ফার্স্টেই থাকবে এটা লাইনিং এপিথেলিয়াম। তারপরে হচ্ছে তোমার থাকবে ল্যামিনা প্রোপ্রিয়া। ল্যামিনা প্রোপ্রিয়াটা হচ্ছে তোমার লুজ কানেকটিভ টিস্যু। এছাড়া এখানে তোমার ব্লাড ভেসেলস থাকবে, স্মুথ মাসেলস থাকবে। আর এখানে কিন্তু অবশ্যই একটা মাসেলের একটা লেয়ার থাকবে, যেটাকে আমরা বলতেছি মাস্কুলারিস ইন্টারনা। মাস্কুলারিস ইন্টারনা যেটা হচ্ছে তোমার অর্গানাইজেশনটা হচ্ছে ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল, ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল। এরপরে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে সাবমিউকোসা। সাবমিউকোসাতে কী কী আছে, এটা তো ডেন্স কানেকটিভ টিস্যু। এখানে তো প্রচুর পরিমাণে কানেকটিভ টিস্যু থাকবে, ফাইবারগুলো থাকবে, লিম্ফেটিক ভ্যাসেসগুলো, তারপর ব্লাড ভ্যাসেসগুলো থাকবে। আর এখানে কিন্তু একটা স্পেশাল প্লেজাস থাকে, যেটার নাম হচ্ছে, এটার নামেই নামকরণ সাবমিউকোজাল প্লেজাস। সাবমিউকোজাল প্লেজাস, আর এটাকে আমরা বলি মেসনার্স প্লেজাস। মেসনার্স প্লেজাস, এটা কিন্তু আমরা জানতে চাই এবং ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ, বোথ ইন ভাইভা অ্যান্ড বোথ ইন এসএকিউ। আচ্ছা, তারপরে হচ্ছে মাস্কুলারিস এক্সটার্না। মাস্কুলারিস এক্সটার্নাটা হচ্ছে কিভাবে এদের অর্গানাইজেশনটা কি, মোটামুটি মনে করো যে স্টমাকের লেয়ারগুলো ছাড়া বাকি সবারই অলমোস্ট প্রায় সবারই হচ্ছে তোমার দুইটা লেয়ারে থাকে, ইনার সার্কুলার আউটার লঙ্গিটিউডিনাল লেয়ার। আর এরপরে এই মাস্কুলারিস এক্সটার্নার বাইরে যেটা থাকে সেটা হচ্ছে সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। যদি পেরিটোনিয়াম থাকে তাহলে সেক্ষেত্রে সেরোসা বলবো, আর যেটা হচ্ছে তোমার পেরিটোনিয়ামটা যেখানে থাকবে না সেখানে হচ্ছে আমরা বলতেছি অ্যাডভেন্টিসিয়া। এই হচ্ছে আমাদের জেনারেল অর্গানাইজেশন। তারপরে আমরা চলে যাব হচ্ছে টাঙে। হ্যাঁ, এখানে আসলে পরবর্তীতে আমাদের এটা তো হচ্ছে একটা নর্মাল যে কোশ্চেনটা, যে একটা তোমার জেনারেল অর্গানাইজেশন। তারপরে কিন্তু পরবর্তীতে আমরা যে ভিসেরা ওয়াইজ আমরা আগাবো। হ্যাঁ, ভিসেরা ওয়াইজ সরি স্লাইড ওয়াইজ কী কী স্লাইড তোমাদের আছে, যেমন টাঙের স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু থাকবে। হ্যাঁ, টাঙের স্লাইডটা থাকে। টাঙের স্লাইডের ক্ষেত্রে অবশ্যই যদি টাঙের স্লাইডটা আসে তাহলে সেই ক্ষেত্রে তো আইডেন্টিফাইং পয়েন্টসটা খুব ইম্পর্টেন্ট, ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট, এটা তো আমরা পড়বই। এছাড়া আমরা যে জিনিসগুলো একটু পড়বো সেটা হচ্ছে প্যাপিলা। আমাদেরকে একটু প্যাপিলা সম্পর্কে পড়তে হবে। আর এই ক্ষেত্রে কিন্তু টেস্ট বারটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট বার কিন্তু অনেক সময় শর্ট নোট আসে, এটা তোমাদের গ্রসেও কিন্তু শর্ট নোট আসতে পারে। তাহলে টেস্ট বারটা আমরা পড়বো, যে টেস্ট বারটা কী জিনিস, কী কী সেল আছে টেস্ট বারটা, টেস্ট বারের মধ্যে কী কী ধরনের সেল পাওয়া যায়। যেমন হচ্ছে তোমার টেস্ট বারটা কোথায় থাকবে, টাঙের যে লাইনিং এপিথেলিয়ামটা থাকে সেই লাইনিং এপিথেলিয়ামের মধ্যে একটা ওভার্ড একটা স্ট্রাকচার। এখানে তোমার কি কি সেল থাকে, এখানে একটা টেস্ট সেল থাকে, গ্যাস্ট্রেটরি সেল থাকে, যেটা গ্যাস্ট্রেটরি সেল যেটা বলতেছি সেটারই আরেকটা নাম হচ্ছে টেস্ট সেল। তারপরে হচ্ছে তোমার কিছু বেজাল সেল থাকতে পারে আর কিছু সাপোর্টিং সেল থাকে। এই হচ্ছে ওভারঅল টেস্ট বার্ডের স্ট্রাকচারটা।
আর এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে পিকচারটা দিতে হবে। আর টেস্ট বার্ডের উপরে এপিকাল সারফেস একটা ওপেনিং থাকে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টেস্ট পোর। হ্যাঁ, যেটাকে আমরা বলতেছি টেস্ট পোর। এই হচ্ছে মোটামুটি আমাদের টাং থেকে কি কি পড়তে হবে। আর টাঙের কিন্তু আইডেন্টিফাইং পয়েন্টসটা মেইনলি অবশ্যই তোমাদের লাইনিং এপিথেলিয়ামটা তো খুবই ইম্পর্টেন্ট, যে একদম দেখবা যে একদম লাইনিং এপিথেলিয়ামটা দেখে চিনে ফেলেছো। তারপরে যেটা থাকে যে এদের মাসেলের যে অর্গানাইজেশনটা দেখবে এক একটা এক এক দিকে আছে, মাসেলের যে অর্গানাইজেশনটা এক একটা এক এক দিকে থাকে, এটা দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যেটা হচ্ছে। আচ্ছা সবাই একটু আচ্ছা যারা যারা লাইভ দেখছো তারা একটু কষ্ট করে বলো, বিকজ আমার কারেন্টটা চলে গিয়েছিল, কেটে যেয়ে থাকতে পারে। তোমরা কি দেখতে পাচ্ছ কি না, নাকি আমি লাইভটা আবার কেটে তারপর আসবো? তোমরা একটু কষ্ট করে কেউ কমেন্টস করো যে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আমার বাসায় মাত্র কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই আর কি সব কিছু অফ হয়ে গিয়েছিল। ওকে, আমার মনে হয় লাইভটা ঠিকই আছে, আমি কন্টিনিউ করি। যদি লাইভটা ঘোলা হয় বা যদি কেউ শুনতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবো, তাহলে আমি লাইভটা কেটে আবার লাইভটা শুরু করব। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যেটা টাঙের ক্ষেত্রে যেটা আমরা পড়বো, এক্সট্রা করে প্যাপিলাটা পড়বো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে ইসোফেগাসে। তারপরে আমরা চলে যাব হচ্ছে ইসোফেগাসে। ইসোফেগাসের ক্ষেত্রেও তোমরা এটার অর্গানাইজেশনটা যেভাবে পড়া দরকার সেভাবেই পড়বা, যে মিউকোজাতে কিরকম থাকবে, তারপর সাবমিউকোজাটা কিরকম থাকবে, মাস্কুলারিস এক্সটার্নাটা কিরকম থাকে। আচ্ছা বলা আসতেছে, আরো কয়েকজন একটু কমেন্টস করলে আমার মনে হয় ভালো হয়, কারণ লাইভে খুব প্রচুর প্রবলেম হচ্ছে বিকজ অফ নেটওয়ার্ক, আর আমার বাসায় একটু আগে কারেন্ট চলে গেছে, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি একটু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, হুমায়ুন কবির, আপনি যে আমাকে লিখেছেন ঘোলা, আপনি একটু লাইভটা কেটে আপনি একটু কাইন্ডলি জয়েন করেন, তাহলে আমার মনে হয় ক্লিয়ারলি দেখতে পাবেন, কারণ অনেক সময় একটু টাইম দিতে হবে লাইভটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি আরেকটা মোবাইল থেকে দেখতে পাচ্ছি মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, একটু প্রবলেম হতে পারে বিকজ অফ নেটওয়ার্ক, এটা অল ওভার হোল কান্ট্রিতেই প্রবলেমটা হচ্ছে লাইভ করার সময় নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আমাদেরকে একটু কষ্ট করে মেনে নিতে হবে। আর তার থেকেও ইম্পর্টেন্ট না দেখা যাওয়াটা খুব ইম্পর্টেন্ট না, কথা শুনতে পাচ্ছ কি না। সামিনুর শিকদার, সামিনুর দেখো যে তুমি শুনতে পাচ্ছ কিনা, কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বিকজ আজকে আমি কোনো স্লাইড দেখাচ্ছি না, সো দেখা যাওয়াটা খুব একটা ইম্পর্টেন্ট না, আমাদের ভয়েসটা ভোকালটা ক্লিয়ার আছে কিনা এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, যেটা বলছিলাম যে ইসোফেগাস নিয়ে, ইসোফেগাস, ওকে থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে ইসোফেগাস নিয়ে আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে যে আমাদের মিউকোজাতে কিরকম থাকবে। মিউকোজাতে জানোই যে লাইনিং এপিথেলিয়াম, লাইনিং এপিথেলিয়ামটা কি, তারপর হচ্ছে সাবমিউকোজাতে কি কি থাকে, মাস্কুলারিস এক্সটার্নালতে লেয়ারটা কি, তারপরে অ্যাডভেন্টিশিয়া। আমাদের ইসোফেগাসের ক্ষেত্রে কিন্তু অ্যাডভেন্টিশিয়া কিছু পোর্শনে থাকবে, অ্যাডভেন্টিশিয়া বাকি পোর্শনটা থাকবে হচ্ছে সেরোসা। আচ্ছা, এখানে আমাদেরকে কিন্তু কিছু কিছু জায়গায় এরকম হতে পারে সেরোসা অথবা সেরোসা এবং অ্যাডভেন্টিশিয়া দুটোই প্রেজেন্ট থাকতে পারে, আমাদেরকে কিন্তু সেই জিনিসগুলো একটু স্পষ্টভাবে বলে দিতে হবে। যেমন ইসোফেগাসের ক্ষেত্রে কিন্তু সেরোসাও পাচ্ছি আবার অ্যাডভেন্টিশিয়াও পাচ্ছি। ওকে, আচ্ছা এখন চলে যাও হচ্ছে তোমার স্টমাকে। স্টমাকে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা একটু বড় বড় হলেও যে একদম যে বিশাল একেবারে সমুদ্র তা না। আমরা যদি কিছু স্পেসিফিকভাবে পড়ি আমাদের জন্য ডাইজেস্টিভ ট্র্যাক্টটা একদমই খুবই সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে যে তোমার স্টমাকের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, দেখো যে কোনো কিছুরই যখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা যখন শুরু করবে তখন তুমি অবশ্যই লেয়ারগুলো লেয়ার ওয়াইজ যাবে। যেমন হচ্ছে মিউকোজাতে কি পাচ্ছ, সাবমিউকোজাতে কি পাচ্ছ, মাস্কুলারিজ এক্সটার্নাতে কি পাচ্ছ। স্টমাকের ক্ষেত্রে কিন্তু মাস্কুলারিজ অসুবিধা নাই, যারা দেখতে পাচ্ছ না দেখার কোনো দরকার নাই, আমাকে তো দেখছোই আগে। আর ভয়েসটা ক্লিয়ার হওয়াটাই বেশি ইম্পর্টেন্ট। আর কোশ্চেনগুলো একটু কষ্ট করে সবাই নোট ডাউন করো। হ্যাঁ, কোশ্চেনগুলো একটু নোট ডাউন করে ফেলো। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মাস্কুলারিস এক্সটার্নাল ক্ষেত্রে ইন কেস অফ এ স্টমাক, এখানে কিন্তু আমাদের নর্মালি যে অর্গানাইজেশন যেটা সেটা কিন্তু মেনটেন করছে না। যেমন ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল মেনটেন করছে না, এখানে তিনটা লেয়ারে থাকবে, তিনটা লেয়ারে থাকছে, আউটার লঙ্গিটিউডিনাল, মিডল সার্কুলার আর ইনার অবলিক। এই স্টমাকের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্ট এই মাস্কুলারিস এক্সটার্নাল মধ্যে যে লেয়ারগুলো।
আচ্ছা, তারপরে এখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রুগী। হ্যাঁ, এই রুগী কিন্তু সেই রুগী না, পেশেন্ট রুগী না, এটা হচ্ছে রুগী। যে রুগীটা হচ্ছে তোমার স্টমাকের, যখন আমরা এটা কিন্তু নেকেড আইও আমরা দেখতে পারি, যখন ভিসারাটা নিয়ে আমরা সেকশন করি তখন কিন্তু আমরা স্টমাকের মধ্যে যে তোমার একটা ফোল্ডিং থাকে, এই ফোল্ডিংটা বেসিক্যালি মিউকোজা অ্যান্ড সাবমিউকোজার কারণে, এই মিউকোজা অ্যান্ড সাবমিউকোজা ফোল্ডিং হয়ে এই জিনিসটা তৈরি করে, রুগীটা তৈরি করে। আর এটা কিন্তু তোমার যখন স্টমাকটা ডিস্টেন্ডেড থাকবে তখন কিন্তু তুমি এটা দেখতে পারবা না, ঠিক আছে? তুমি কিন্তু তখন রুগী দেখতে পারবা না। আর যখন মাত্র স্টমাকটা এমটি থাকবে তখনই কেবলমাত্র তুমি রুগী দেখতে পারবা। এই হচ্ছে গেল হোয়াট ইজ রুগী। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ গ্যাস্ট্রিক পিট। এটা খুব কমন একটা কোশ্চেন যে গ্যাস্ট্রিক পিটটা কিরকম। গ্যাস্ট্রিক পিটটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের বেসিক্যালি যে ওপেনিংটা, সেটাই আমরা বলতেছি গ্যাস্ট্রিক পিট। এটা তৈরি হয় কিভাবে? লাইনিং যে তোমার স্টমাকের যে মিউকোজাটা, এটা হচ্ছে তোমার ল্যামিনা প্রোপ্রিয়ার দিকে ডিপলি ইনভেজিনেটেড অবস্থায় থাকে, ডিপলি ইনভেজিনেটেড হয়ে তোমার এই গ্যাস্ট্রিক পিটটা তৈরি করে, ঠিক আছে? এই গ্যাস্ট্রিক পিটটা তৈরি করে। আচ্ছা, তারপর এটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। গ্যাস্ট্রিক ক্যানেলটা তোমরা তো এটা গ্রসেও পড়েছো যে গ্যাস্ট্রিক ক্যানেলটা কি। গ্যাস্ট্রিক ক্যানেলের একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে গ্যাস্ট্রিক ক্যানেলের মধ্যে আমাদের আলসারটা হয়, গ্যাস্ট্রিক আলসারটা বেশি হয়, এবং কেন গ্যাস্ট্রিক আলসারটা গ্যাস্ট্রিক ক্যানেলেই হচ্ছে। আর গ্যাস্ট্রিক ক্যানেলটা কিভাবে তৈরি হচ্ছে? গ্যাস্ট্রিক ক্যানেলটা লেজার কার্ভেচার বরাবর তৈরি হয়। কিভাবে তৈরি হয়? অবলিক মাসলটা এখানে কিন্তু থাকে না, ইনফোল্ডিং হয়ে এই জায়গাটার মধ্যে কিন্তু অবলিক মাসলটা থাকে না, সেজন্য এখানে গ্যাস্ট্রিক ক্যানেলের সৃষ্টি হয় এবং এখানে কিন্তু বেশি গ্যাস্ট্রিক আলসারটা হয়। এটা খুব গ্যাস্ট্রিক আলসার প্রোন একটা এরিয়া। কেন? কারণ এখানের আসলে তোমার ব্লাড ভেসেলসটা, মানে ব্লাডের সাপ্লাইটা আসলে খুব কম থাকে। হ্যাঁ, ব্লাডের সাপ্লাইটা খুব কম থাকে, সেই জন্য এখানে খুব বেশি। আর যেসব মনে করো যে যেই ফ্লুইড ম্যাটেরিয়ালগুলো এই গ্যাস্ট্রিক ক্যানেল দিয়ে বেশি বেশি পাস করে, সেই জন্য কিন্তু এই জায়গাটা আমাদের গ্যাস্ট্রিক আলসারের জন্য বেশি প্রোন। এছাড়া অনেক এটার ব্যাপারে তোমার অনেক ইলাবোরেশন আছে, সেগুলো পড়ে ফেলবা। তারপরে পরবর্তী কোশ্চেনটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের মধ্যে যে সেলগুলো আছে, কি কি সেল আছে, যেমন হচ্ছে তোমার মিউকাস নেক সেল আছে, প্যারাইটাল সেল আছে, চিফ সেল ওর জাইমোজেনিক সেল আছে, আর হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সেল। তো কোন সেলটা কোনটা কিছু, কোন জিনিসটা কোনটা রিলিজ করছে, কোন সেলটা কি কি রিলিজ করছে, সেটা আমাদেরকে একটু জানতে হবে। আচ্ছা, আর এই ক্ষেত্রে যখন তোমাদের সেলের যখন মিউকাস, যেমন মিউকাস নেক সেল, তারপরে পড়লা প্যারাইটাল সেল, গ্যাস্ট্রিক চিফ সেল ওর জাইমোজেনিক সেল, তখন কিন্তু তোমাদেরকে দেখবা যে এতে একটা পিকচার দেওয়া আছে, জ্যানকুরেতে একটা পিকচার দেওয়া আছে, এখানে কিন্তু কালার ওয়াইজ সেভাবে মার্ক করে দেওয়া আছে যে কোনটা কিরকম কালার নিচ্ছে, তোমরা কিন্তু সব কিছু সহ পড়বে, বিকজ এখান থেকে কিন্তু এসিকিউতে প্রশ্ন আসতে পারে। এসিকিউতে প্রশ্ন আসতে পারে, তখন কিন্তু তোমাকে এই পিকচারটা রাখতে হবে। এবং জ্যানকুরেতে যে সেলের কালারটা যেভাবে দেওয়া আছে, সেই সেলের কালারটা কিন্তু ঠিক সেভাবেই মেনশন করতে হবে, ঠিক আছে? পার্পল থাকলে পার্পল দিতে হবে, যেটা হচ্ছে পিঙ্কিশ থাকবে সেটাকে পিঙ্কিশই দিতে হবে। আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি স্টমাক পর্যন্ত প্রশ্ন। তারপরে আছে আমাদের হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। এই ক্ষেত্রে তো তোমার স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে জিনিসগুলো পড়তে হবে, যেমন হচ্ছে তোমার ডিউডোনামটা, তারপরে জেজুনাম, আইলিয়াম, ঠিক আছে? বেসিক্যালি পেপটিক আলসার আর গ্যাস্ট্রিক আলসারের মধ্যে খুব একটা কোনো পার্থক্য সেরকম নাই, একই মিনিংয়ে আমরা বলি। পেপটিক আলসার বলো, গ্যাস্ট্রিক আলসার বলো, আমরা একটা জিনিসই আমরা একইভাবে মিন করি। হ্যাঁ, এটার মধ্যে কোনো একটা পার্থক্য নাই, লিটারেলি কোনো পার্থক্য নাই, একই জিনিস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার স্মল ইন্টেস্টাইনের মধ্যে আমরা ভিলাই পাচ্ছি। সো ভিলাইটা কোথায় কিরকম, যেমন ডিউডোনামের কিরকম দেখা যাবে, জেজুনামে কিরকম দেখা যাবে, আর আইলিয়ামে কিরকম দেখা যাবে, এটা মাস্ট বি তোমাদেরকে জিজ্ঞেস করবে। তারপর ভিলাইগুলো বেসিক্যালি কি, ভিলাইগুলো কি, তারপরে জিজ্ঞেস করবে হচ্ছে তোমাদেরকে ভিলাইয়ের যে স্ট্রাকচার। হ্যাঁ, ভিলাইয়ের যে স্ট্রাকচার। আর এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ভিলাই মাইক্রোভিলাইয়ের পার্থক্যটা আমরা এখানে জিজ্ঞেস করতে পারি, যে ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে পার্থক্য বলো, ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে।
তাহলে ভিলাইটা যেটা সেটা কিন্তু মিউকাস মেমব্রেনের প্রজেকশন, তাই না? মিউকাস মেমব্রেনের প্রজেকশন। আর ইন্টেস্টাইনাল ভিলাইগুলোর ফাংশন হচ্ছে বেসিক্যালি এটা অ্যাবজর্পটিভ সারফেসটাকে বাড়িয়ে দেয়, অ্যাবজর্পটিভ সারফেসটাকে বাড়িয়ে দিবে। আর যখন তোমরা ভিলাইয়ের স্ট্রাকচারটা পড়বে তখন কিন্তু পিকচারটা সহ পড়বে। অনেক সময় কিন্তু ভিলাইয়ের স্ট্রাকচারটা পরীক্ষাতে আসে, এসিকিউতে আসে, তবে যখন এই ধরনের প্রশ্ন আসবে তখন কিন্তু মনে করতে হবে প্রশ্নটা একটু হার্ড হয়ে গেছে। অনেক সময় কিন্তু এখন প্রায় দেখা যায় যে এমন কিছু প্রশ্ন আসে, আমি গত 2-3 বছরের যে প্রশ্নটা, এই প্রশ্নটা দেখো যে তোমাদের সম্ভবত গত বছরের যে রেগুলার যে প্রফটা হয়েছে সেই প্রফের প্রশ্নটা দেখো, সেকেন্ড পার্টটা কিন্তু একটু টাফ হয়েছে। যদি একটা পার্ট কিন্তু যে কোনো একটা পার্ট হয় ফার্স্ট পার্ট নাহলে সেকেন্ড পার্ট, যে কোনো একটা পার্ট কিন্তু একটু টাফ হতে পারে, একটু টাফ হতে পারে, মানে কোশ্চেনগুলো দেখা যায় যে একদম পেইড কোশ্চেন নাও আসতে পারে। সো আমাদেরকে কিন্তু এখন সেভাবে প্রিপারেশনটা নিতে হবে। যেমন ভিলাইয়ের স্ট্রাকচারটা কিন্তু জেনারেলি একদম খুব কমনলি আমি বলবো না যেটা দেওয়া হয়, কিন্তু ভিলাইয়ের স্ট্রাকচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভিলাইয়ের স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে মনে করো যে ভিলাইটা যখন দিবে, ভিলাইয়ের সাথে আরেকটা ওয়ার্ডস চলে আসে, সেটা হচ্ছে প্লিকা সার্কুলারিস। প্লিকা সার্কুলারিসটা কিন্তু পার্মানেন্ট ফোল্ড। প্লিকা সার্কুলারিসের সাথে রুগীর একটা পার্থক্য হয়, রুগীটা কিন্তু পার্মানেন্ট না, কারণ এটা যখন স্টমাকটা ডিস্টেন্ডেড হয়ে যায় তখন কিন্তু আমরা রুগী পাচ্ছি না। কিন্তু প্লিকা সার্কুলারিসটা কিন্তু এগুলোর সাথে কোনো কানেকশন নেই, সে কিন্তু পার্মানেন্ট একটা ফোল্ড, মিউকোজা এবং সাবমিউকোজার ফোল্ড, যেটা মিউকোজা এবং সাবমিউকোজা মিলে এই প্লিকা সার্কুলারিসটা তৈরি করে। তারপরে এই ক্ষেত্রে তো ভিলাই আর মাইক্রোভিলাইয়ের আগে বলে দিলাম যে ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে পার্থক্য এখানে আমরা জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা জিনিস পড়বা যে সেটা হচ্ছে ইন্টেস্টাইনাল যে গ্ল্যান্ডগুলো আছে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডসের আরেকটা নাম হচ্ছে গ্ল্যান্ডস অফ লিভার কোন, গ্ল্যান্ডস অফ লিভার কোন, ঠিক আছে? এটা একটু পড়বা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডিউডোনামের মধ্যে আমরা কি ধরনের গ্ল্যান্ডগুলো পাই। ডিউডোনাম ভর্তি কিন্তু সাবমিউকোজাতে, দেখবা ডিউডোনামের সাবমিউকোজাতে ব্রুনাস গ্ল্যান্ড দিয়ে ভর্তি থাকে। এই ব্রুনাস গ্ল্যান্ড দিয়ে কিন্তু আমরা ডিউডোনামটা আইডেন্টিফাই করতে পারি। আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট যে তুমি ডিউডোনাম, জেজুনাম, আইলিয়াম যদি যারা প্রায় এভরিডে দেখা যায় যে খুব ভালো প্র্যাকটিস করো দেখার, তারা দেখবা খুবই সুন্দরভাবে চিনতে পারতেছো। বাট যারা একটু ইরেগুলার হয়ে গেলে কিন্তু স্লাইডগুলো আবার আমাদের মেমোরি থেকে চলে যায়। সো এটা ডিপেন্ড করে দেখার উপরে, যারা যত বেশি স্লাইড দেখবে তাদের পরীক্ষা তত ভালো হবে। আর হিস্টোলজির ভাইভা পরীক্ষাটা বিশেষ করে এটা কিন্তু তোমার স্লাইড বেস, হ্যাঁ, এটা কিন্তু স্লাইড বেস, এটা কিন্তু হচ্ছে স্লাইড বেস। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জেজুনাম আর আইলিয়ামের মধ্যে পার্থক্য। জেজুনাম আর আইলিয়ামের মধ্যে পার্থক্য এটা কিন্তু হিস্টোলজিতে জিজ্ঞেস করে আমাদেরকে হিস্টোলজিক্যাল পার্থক্যগুলাই বলতে হবে। যেমন এখানে তুমি গবলেট সেল দিয়ে পার্থক্য করতে পারো, গবলেট সেলটা মানে কোথায় বেশি থাকে, জেজুনামে না আইলিয়ামে বেশি থাকে। তারপরে তোমার ভিলাইগুলো কোথায় বেশি থাকে, ভিলাইগুলো হচ্ছে তোমার ভিলাইগুলো আইলিয়ামে পাওয়া যায় আর জেজুনামে পাওয়া যায় না। তারপর হচ্ছে পিয়ার্স প্যাচেস, পিয়ার্স প্যাচেসের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পিয়ার্স প্যাচেস পাওয়া যায় আইলিয়ামে, মোর দ্যান জেজুনামে। আর যখন হিস্টোলজির ক্ষেত্রে পার্থক্য জিজ্ঞেস করবে আমরা চেষ্টা করবো হিস্টোলজিক্যাল পার্থক্যগুলোই বলার, আমরা এখানে গ্রসের কোনো পার্থক্য বলবো না। যখন গ্রসে জিজ্ঞেস করবে গ্রসে কিন্তু তোমাকে অবশ্যই স্ট্রাকচারাল পার্থক্য প্লাস হচ্ছে হিস্টোলজিক্যাল পার্থক্য তুমি দুটোই বলতে পারবে। কিন্তু যখন তুমি হিস্টোলজিতে প্রশ্ন করা হবে তখন কিন্তু হিস্টোলজিক্যাল পার্থক্যগুলাই আমাদের এখানে তোমার কাছে জানতে যাবে। ওকে, আর এখানে আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হচ্ছে গবলেট সেল। গবলেট সেলটা যে পড়তে হবে এটা কিন্তু আমি যখন তোমাদেরকে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনটা পড়িয়েছিলাম তখনই কিন্তু বলেছি যে আমাদের গবলেট সেলটা কিন্তু শর্ট নোট হিসেবে আসে গবলেট সেল। তারপর হচ্ছে পিয়ার্স প্যাচেস। পিয়ার্স প্যাচেস কি, এগুলো কিন্তু লিম্ফেটিক ফলিকল, পিয়ার্স প্যাচেস। আচ্ছা, ঠিক সেরকম হচ্ছে লার্জ ইন্টেস্টাইনের স্ট্রাকচারটাও পড়ে ফেলবা। লার্জ ইন্টেস্টাইনের স্ট্রাকচার, লার্জ ইন্টেস্টাইনে কি কি, লার্জ ইন্টেস্টাইনের ক্ষেত্রে কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে, কারণ জানো যে এখানে কিন্তু টেনিয়া কোলাইগুলো তৈরি হয়, তো এই জায়গাটার মধ্যে একটু পার্থক্য আছে। তো আইডেন্টিফিকেশন পয়েন্টসটা আমরা পড়ে ফেলবো। আর আরেকটা জিনিস যেটা পড়তে হবে এখান থেকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা আমরা পড়বো। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সটা আমরা চিনি কিভাবে, এখানে কিন্তু সাবমিউকোজাতে অনেক লিম্ফেটিক নোডিউল দেখবা যে একদম পুরা অ্যাপেন্ডিক্সের স্লাইডটা কিন্তু মেইনলি তোমার কিরকম থাকে যে একটা বেশি পার্পল কালারটা খুব বেশি থাকে। পার্পল কালারের মধ্যে দেখবে এরকম বড় বড় সাবমিউকোজাতে দেখবা বড় বড় লিম্ফেটিক নোডিউল দিয়ে ভর্তি, ঠিক আছে? তাহলে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। আর বাদবাকি স্ট্রাকচার মোর অর লেস সেম।
আর এছাড়া তোমার যেটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন আর লার্জ ইন্টেস্টাইনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু সরাসরি চলে আসে যে স্মল ইন্টেস্টাইন ভার্সেস লার্জ ইন্টেস্টাইন। এখানে তো তুমি যে ভিলাই, পিয়ার্স, প্যাচেস, গবলেট সেল, হ্যাঁ এগুলো দিয়ে সুন্দর করে বলবা। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ডাইজেস্টিভ সিস্টেম। দেখো কত শর্ট, তোমাদের কিন্তু স্পেসিফিক কিছু জিনিসই পড়তে হবে। আর রেকটাম অ্যানাল ক্যানেলের ক্ষেত্রে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে রেকটাম আর অ্যানাল ক্যানেলের মধ্যে যদি তোমাদের স্লাইড থাকে, যদি তোমাদেরকে স্লাইড দেখানো হয়, তখন তোমরা সেই স্লাইড ওয়াইজ ধরে আইডেন্টিফিকেশন পয়েন্টসগুলো করে ফেলবা। রেকটাম আর অ্যানাল ক্যানেল যেটা, সেটা কিন্তু গ্রসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হিস্টোলজির থেকে। হিস্টোলজিতে যদি স্লাইড থাকে আর যদি দেখা যায় যে কারো যদি রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানেল স্লাইডটা যদি দেওয়া হয়, তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে মানে তোমাদেরকে বলা হবে যে স্লাইডগুলো আসবে। কারণ এগুলো কিন্তু একটু আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। আর প্রফের সময় আসলে আমরা সবাই চাই যে তোমরা জিনিসগুলো যেন আইডেন্টিফাই করতে পারো, সুন্দর করে এগুলো লিখতে পারো, ঠিক আছে? তো এই জিনিসগুলো এটা একটু রেয়ার যে রেকটাম অ্যানাল ক্যানেলের স্লাইডটা দেওয়া, কিন্তু এটা কিন্তু আমাদের গ্রসের জন্য ইম্পর্টেন্ট, বিকজ এটা কিন্তু এসএকিউতে আসে। এসএকিউতে দেখবা যে রেকটাম অ্যানাল ক্যানেলের প্রশ্ন আসছে, সো তখন কিন্তু তোমাদেরকে রেকটাম অ্যানাল ক্যানেলের জন্য গ্রসটা পড়তে হবে। আর এই ক্ষেত্রে যেটা হিস্টোলজির ক্ষেত্রে যদি স্লাইড থাকে তাহলেই পড়ো। আর এটা তোমাদেরকে বলাই হবে, যদি রেকটাম অ্যানাল ক্যানেলের স্লাইড দেখতে বলা হয়, তখনই তোমরা কেবলমাত্র আইডেন্টিফাইং পয়েন্ট সহ জিনিসটা দেখে ফেলবা, পড়ে ফেলবা। আর আমার ক্ষেত্রে বিশেষ আমি যদি স্লাইড দিই, তাহলে আমি অবশ্যই রেকটাম অ্যানাল ক্যানেল আমি দিব না দেওয়ারই চেষ্টা করব। আর এরপরে হচ্ছে তোমার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমাদের রয়েছে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডগুলো। হ্যাঁ, স্যালাইভারি যে গ্ল্যান্ডস, 3টা গ্ল্যান্ডস আছে, যে সাবমেন্টিবুলার, সাবলিঙ্গুয়াল আর প্যারোটিড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড 3টা, এখানে তো আর আসলে তেমন মানে বলার কিছু নাই, শর্ট করারও কিছু নাই, আর এখানে কোনো সাজেশনেরও কোনো কিছু নেই। 3টাই তোমাদেরকে পড়তে হবে, কারণ 3টা স্লাইডই থাকে এবং 3টাই তোমাদেরকে জানতে হবে, পড়তে হবে। আর কোনটা হচ্ছে সেরাস সিক্রেশন করে, কোনটা মিউকাস সিক্রেশন করতেছে, কোনটা সেরোমিউকাস, দুইটাই সিক্রেশন করছে, সেটা তোমাদেরকে জানতে হবে। প্লাস হচ্ছে 3টারই ছবি আঁকাটা শিখে ফেলবা। হ্যাঁ, ছবি আঁকাটা শিখে ফেলবা। আচ্ছা, এরপরে আমাদের এটা থেকে এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমার এখানে থাকে হেপাটোবিলিয়ারি সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমের সাথে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম। হেপাটোবিলিয়ারি সিস্টেম তো তোমরা জানোই, যেখানে আমাদের কি কি রয়েছে, লিভার, প্যানক্রিয়াস আর হচ্ছে তোমার গল ব্লাডার। লিভার, প্যানক্রিয়াস আর গল ব্লাডার। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমাদের কিন্তু মোটামুটি আর একটা ক্লাস অথবা আরেকটা ক্লাস, দুটো ক্লাস লাগতে পারে, তাহলে কিন্তু আমাদের হিস্টোলজি ভাইভা সেশনটা পুরোটা শেষ হয়ে যাবে। তারপরে তোমরা ক্লাসগুলো ট্যালি করে দেখবে যে কোন জিনিসটা তোমাদের কাছে বেশি কোশ্চেনেবল মনে হচ্ছে। কারণ ভাইভা সেশনটা নেওয়ার পরে কিন্তু শুধু আমাদের লেকচারটা বাকি থাকবে, তখন আমি শুধু লেকচারে চলে যাব, তখন কিন্তু তোমাদের সাথে ডিসকাশনের আর কোনো ক্লাস নেই। তো তোমরা যদি জানতে চাও যে তোমাদেরকে মনে হচ্ছে যে এই টপিকসটা আমাদের কাছে একটু ঘোলাটে বা এই টপিকসটা নিয়ে একটু কথা বললে ভালো হয়, তখন তোমরা এটার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো অথবা তোমরা জানাতে পারো। তাহলে সেই ওয়াইজ দেখা যাবে যে আমি তোমাদের জন্য হয়তো একটা দুইটা ক্লাস আমি নিতে পারি, যে টপিকসগুলো তোমাদের খুব প্রবলেম ক্রিয়েট করছে, যেগুলো নিয়ে তোমরা ফার্দার প্রবলেম ফিল করছো, এই ধরনের দুই একটা টপিকস তোমরা সিলেকশন করতে পারো। আচ্ছা, লিভারের ক্ষেত্রে, হ্যাঁ, লিভার হচ্ছে বিশাল বড় একটা অর্গান এবং পড়ালেখাটাও অনেক বিশাল। লিভারের ক্ষেত্রে না কোনো কিছু বাদ দেওয়া যাবে না। লিভারের ক্ষেত্রে, আর এটা আমার কাছে মনে হয়, আই বিলিভ, আই ট্রাস্ট যে এই লিভারটা এত সুন্দর করে সবখানি পড়ানো হয় যে কোনো কিছুই বাদ থাকে না। কারণ আমরা যখন গ্রসে পড়ি তখন উইথ হিস্টোলজিও কিন্তু আমরা পড়ে ফেলি, তখন আমাদের কিছুই বাদ থাকে না, লিভারটা থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না। লিভারের স্ট্রাকচার বলো, ফাংশন বলো, হিস্টোলজি বলো, ব্লাড সাপ্লাই বলো, সবই আমাদেরকে জানতে হবে উইথ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস। তাহলে এখানে দেখো, লিভারের ক্ষেত্রে যখন করবে, প্রথমটাই আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে লিভারটা কি ধরনের গ্ল্যান্ড, অবশ্যই মিস গ্ল্যান্ড, কি ধরনের সিক্রেশন করছে, এক্সোক্রাইন সিক্রেশন, এন্ডোক্রাইন সিক্রেশন, এক্সোক্রাইন সিক্রেশনটা কি আর এন্ডোক্রাইন সিক্রেশনটা কি, এটা কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের মধ্যে প্যারেনকাইমাতে কি কি আছে
প্যারেনকাইমাটিক এখানে তো যে ক্লাসিক্যাল যে হেপাটিক লোবিউল, এখানে তুমি ক্লাসিক্যাল হেপাটিক লোবিউলের বর্ণনাটা দিবা যে মাঝখানে সেন্ট্রাল ক্যানেল আছে আর ওখান থেকে রেডিয়েটিং ম্যানারে তোমার হেপাটিক সেলগুলো রেডিয়েট করছে সেন্ট্রাল ক্যানেল থেকে। আর শেপটা কিরকম, এখানে যে লোবিউলগুলো আছে, যে আমাদের 3টা লোবিউল থাকে না, পোর্টাল লোবিউল, তারপর হচ্ছে লিভার অ্যাসিনাস অফ র্যাপাপোর্ট, তারপর হচ্ছে যে ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল, 3টা লোবিউলের শেপটা কিরকম এবং এখানে যে একটি সুন্দর একটা চিত্র আছে সেই চিত্রটা শিখে ফেলতে হবে, কারণ এটা আমরা পরীক্ষার সময় তোমাদের লাগবে। আচ্ছা, তারপরে এখান থেকে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের লিভারের মধ্যে কি কি সেল পাওয়া যায়, সেলগুলো কয়েকটা ইম্পর্টেন্ট সেল, প্লাস হচ্ছে এই সেলগুলোর কোনটা কোথায় পাচ্ছি সেই সেলগুলো আমাদেরকে জানতে হবে। এবং সেলটার অবশ্যই, যেমন তুমি যদি বলো যে ইটু সেল, এটা কোথায় পাওয়া যায় এটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তাহলে কি কিছু ইম্পর্টেন্ট সেল প্লাস হচ্ছে এদের ইম্পর্টেন্ট কিছু ফাংশন, যেমন কাফার সেল বললে কিন্তু কুফার সেলের ফাংশন তো বলতেই হবে, প্লাস হচ্ছে এটা কোথায় পাওয়া যায় এটাও কিন্তু আমাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা লিভার থেকে ওভারঅল সবই পড়বো, আমি লিভার থেকে কোনোটা শর্ট করবো না, কারণ শর্ট করলে যেটা হবে যে তোমরা শুধু স্পেসিফিকভাবে সেটাই পড়বা, লিভারটা পুরোটাই পড়তে হবে, এটার জন্য কোনো সাজেশন নাই, তোমাদেরকে একদম পুরো হিস্টোলজির যা যা আছে সব কিছু আমাদেরকে এখানে পড়তে হবে উইথ বাইল ক্যানালিগুলি, বিকজ বাইল ক্যানালিগুলিটা যখন আসে তখন বাইল ক্যানালিগুলিটা কিভাবে তৈরি হয়, বাইলের পাথওয়ে, ইন্টারহেপাটিক অ্যাপারেটাস, এক্সট্রা হেপাটিক অ্যাপারেটাস, যেটা সব কিছু আমাদেরকে জানতে হবে। ওকে, তো ম্যাডাম এই ক্ষেত্রে আমি কিছু আসলে এখান থেকে সাজেশনটা দিব না, এই জাস্ট এই ক্ষেত্রে তোমাদেরকে ওভারঅল সবই করতে হবে। বিলিয়ারি অ্যাপারেটাস তো বলেই ফেললাম, বিলিয়ারি অ্যাপারেটাসের সাথে এক্সট্রা হেপাটিক, ইন্টারহেপাটিক আর পাথওয়ে অফ বাইল একদম থ্রোলি করে ফেললাম। আমি আজকে বাসায় ক্লাস নিচ্ছি, আর এমন হতে পারে রুমের মধ্যে আমার বাচ্চা দুইটাও ঢুকে যেতে পারে, সো আগেই বলে দিচ্ছি, মানে ওরা হচ্ছে বাইরে খুব কেওয়াজ করতেছে, মানে অন্যান্য সময় টাইমটার মধ্যে দেখা যায় হয় ওরা ঘুমায় থাকে, আর না হলে হচ্ছে খেলাধুলা বা অন্য কিছু কাজ করতে থাকে, কিন্তু আজকে ওরা দুজনই, মানে মা যখনই বলছে যে ক্লাস নিব, ওরা দুজনই খুব অ্যালার্ট আছে এবং যে কোনো সময় ঢুকে যেতে পারে। আচ্ছা, গল ব্লাডার, হ্যাঁ গল ব্লাডারের ক্ষেত্রে গল ব্লাডারের হিস্টোলজিটা খুব ইম্পর্টেন্ট, গল ব্লাডারের হিস্টোলজিটা আমরা করবো, এখানে খুব একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, গল ব্লাডারের ক্ষেত্রে কিন্তু কোনো সাবমিউকোজা নাই, গল ব্লাডারে কোনো সাবমিউকোজা নাই। ওকে, আচ্ছা, তারপরে আমি চলে যাই প্যানক্রিয়াসে। প্যানক্রিয়াসের ক্ষেত্রে ফার্স্টে যে প্রশ্নটা জিজ্ঞেস করে, যেটা তো একটা মিক্সড গ্ল্যান্ড, কিভাবে এটার এক্সোক্রাইন পার্ট আছে, এন্ডোক্রাইন পার্ট, তাহলে এক্সোক্রাইন ফাংশনটা কি আর এন্ডোক্রাইন ফাংশনটা কি এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তারপর হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটার ক্ষেত্রে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, কারণ দুইটা মহা ইম্পর্টেন্ট, একদম ভয়ঙ্কর ইম্পর্টেন্ট প্যানক্রিয়াসের ক্ষেত্রে, বিকজ প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পোর্শনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, আর এন্ডোক্রাইন তো এটা তো মানে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা তো একটা নিজেই একটা শর্ট নোট হিসেবে চলে আসে আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স, এবং এখানে কি কি সেল পাওয়া যায়, কোন সেল থেকে কি কি রিলিজ হয়। ওকে, কোন সেল থেকে কি কি রিলিজ হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে আমি কোনো কিছু শর্ট করবো না, তাহলে লিভারের সবকিছু আমাদেরকে পড়তে হবে, গল ব্লাডার তো এতটুকুন একটা জিনিস। ওকে, আর প্যানক্রিয়াসের কোনো কিছু আর বাদ দিচ্ছি না ম্যাডাম, তা আমি সবই দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে পুরোটা একটু কষ্ট করে গো থ্রু করবা, কারণ এখান থেকে কোনো কিছু আসলে ইম্পর্টেন্ট আমি বাদ দিতে এই জন্যই চাচ্ছি না, কারণ এই 3টা স্ট্রাকচার আমাদের গ্রসেও লাগে, প্লাস হচ্ছে হিস্টোলজির জন্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমাদেরকে এটা জানতে হবে। ওকে, আচ্ছা, আমি আজকে হচ্ছে আর ক্লাসটা আর আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, কারণ আমরা অলরেডি আমাদের শেষ পর্যায়ে আমি চলে আসছি। আইলার্স অফ ল্যাঙ্গারহ্যান্স আসলে কিন্তু সুন্দর করে একদম বইয়ের মধ্যে যেভাবে একটা পিকচার আছে না, যে তোমার বিভিন্ন ধরনের কালার দিয়ে যেভাবে সুন্দর করে সেলগুলো দেখিয়েছে, ঠিক সেভাবে পিকচারটা আঁকলে খুব সুন্দর লাগবে এবং নাম্বারটাও কিন্তু সেরকম আসবে। আর বেসিক্যালি হচ্ছে অ্যাজ আমার পার্সোনাল তুমি যদি অপিনিয়ন জানতে চাও, তাহলে কিন্তু
যেই বাচ্চাটার খাতায় দেখা যায় যে তোমার পিকচারটা খুব সুন্দর, মানে আমি দেখতে পাচ্ছি যে সে সব কিছুর সাথে একটা করে পিকচার দিয়েছে, সেটা রিলেটেড, তাহলে তার খাতার স্ট্যান্ডার্ডটা বাকি 10 জনের খাতার স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি বেড়ে যায়। পরীক্ষাটা কিন্তু কিছুই না, ইটস জাস্ট মনে করো এটা তোমার একটা পারফরমেন্স, এটা তোমার একটা পারফরমেন্স। ওই দিন তুমি কীরকম পারফরমেন্সটা দিবা বোথ এসিকিউ এবং এমসিকিউর ক্ষেত্রে। এখন কিন্তু তোমাদের খাতাগুলো খুব সুন্দর করে মানে একদম সেভাবে কিন্তু দেখা হয়, বিকজ আমরা এটা দেখি যে তোমার খাতাটা কীরকম স্ট্যান্ডার্ড। সো আমরা যদি এটা মনে করি যে না আমরা এসিকিউতে একটা কিছু লিখে দিলাম, এভাবে করলে কিন্তু পরীক্ষাটা ভালো হবে না। আর যদি অনার্স মার্কস পেতে চাও তাহলে কিন্তু তোমার খাতা প্লাস তোমার ভাইবা দুটোতেই তোমার একদম খুব ভালো পারফরমেন্স দিতে হবে। আর এখনকার সিস্টেমে পরীক্ষা পাশ করাটাই খুব ইজি, ফেল করাটা খুবই কঠিন। হ্যাঁ, ফেল করাটা খুবই কঠিন। আর আমাদের মেডিকেলের ক্ষেত্রে আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি একটা সেগমেন্টে খারাপ হয়ে যায়, আমাদেরকে ওভারঅল ফাংশনটাই আমাদের দেখা যাবে যে ওভারঅল পরীক্ষাটাই আমাদের ফেল হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য আমরা আসলে চেষ্টা করবো যে যেন আমরা পাস করে বের হয়ে আসতে পারি এবং কোনো সেগমেন্ট যেন আমাদের খারাপ না হয়। ওকে, হ্যাঁ, লিভারের এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে ওর যে সিনথেটিক ফাংশনগুলো যেগুলো হচ্ছে যেমন ও প্লাজমা প্রোটিনটা রিলিজ করে, এটাই তো হচ্ছে ওর এন্ডোক্রাইন ফাংশন। আর আমরা তো জানি যে যেসব হচ্ছে তো এন্ডোক্রাইনটা হচ্ছে সরাসরি আমাদের ব্লাডে চলে যায়। ও যে প্লাজমা প্রোটিনগুলো তৈরি করতেছে, প্লাজমা প্রোটিনগুলো তো সব লিভারেই তৈরি হচ্ছে, তো ওইটাই হচ্ছে ওর এন্ডোক্রাইন ফাংশন, লিভারের এন্ডোক্রাইন ফাংশন। আচ্ছা, মোটামুটি কোশ্চেন আমি দেখলাম, আমাদের কোনো টপিকস আলহামদুলিল্লাহ বাদ যায় নাই। আর হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ম্যাডাম আপনি তো সবই দিয়ে দিচ্ছেন, তা বাদ থাকবে কি? হ্যাঁ, আসলে কিছু করার নাই, কারণ হেপাটোবিলিয়ারি সিস্টেমটা ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই এখান থেকে আসলে কোনো কিছু শর্ট করবো না। শর্ট করলে দেখা যাবে এতটুকুন পড়লে এতটুকুন অ্যান্সার করা যায়, আর এতটুকুন পড়লে অ্যান্সার হবে এতটুকু। ঠিক আছে, সেই জন্য আমি কোনো কিছু এখানে শর্ট করলাম না, পুরোটাই আমরা একটু কষ্ট করে আমরা এবার সুন্দর করে পড়ে ফেলবো। আর বাদ বাকি তো বলিয়ে দিলাম, আর কিছু তো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সও দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি কোনো তাছাড়া কোনো প্রশ্ন থাকে, প্রত্যেক দিনের যে ক্লাসগুলো ভাইভা সেশনগুলো হচ্ছে, তোমরা প্রশ্নগুলো হচ্ছে একটু কালেক্ট, মানে যারা নোট ডাউন করতে পারছো, যারা হচ্ছে নোট ডাউন করতেছো, তারা যদি গ্রুপে দিয়ে দাও তাহলে সবার জন্য খুব বেটার হবে। আবার এটাও করতে পারো যে হোল ভাইভা সেশনটা শেষ হওয়ার পরও তোমরা কোশ্চেনগুলো দিয়ে দিতে পারো, এটাও খুব ভালো হয়, কারণ কোশ্চেনগুলো তৈরি করতে আসলে অনেক সময়ের ব্যাপার। সো চাইলে ক্লাসগুলো শেষ হওয়ার পরও তোমরা গ্রুপে দিয়ে দিতে পারো, তাহলে যারা যারা দেখা যায় যে অনেকেই হয়তো ক্লাস করতে পারে না, আর এখন তো নেটওয়ার্কের অনেক প্রবলেম থাকে, তো যারা হয়তো ক্লাস করতে পারছে না তারাও এটা থেকে উপকৃত হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা আসলে আর আজকে আর দীর্ঘায়িত করলাম না, বিকজ আমরা অল টপিক্সই মোটামুটি আমরা টাচ করে ফেলেছি। নেক্সট টাইমে হচ্ছে তোমাদের ইউরোজেনিটাল সিস্টেমটা হয়ে গেলে আমাদের কিন্তু ভাইভা সেশনটা শেষ হয়ে যাবে। এছাড়া তারপরে কিছু এক্সট্রা কোশ্চেন আমি বলবো, যেগুলো হচ্ছে তোমার অ্যানাটমির জন্য হোল ইম্পর্টেন্ট, ইটস নট অনলি ফর হিস্টোলজি, অ্যানাটমির পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এরকম কিছু প্রশ্ন আমি বলবো আমাদের হিস্টোলজিটা শেষ হয়ে গেলে। তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ তোমাদের সাথে আমার ক্লাস হচ্ছে শনিবার দিন আমরা লেকচারটা সেলটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে শনিবার দিন। সবাই আশা করছি সবাই সেই ক্লাসেও প্রেজেন্ট থাকবা। তো যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।